তো আজকে আমাদের আরও একটা নতুন চ্যাপ্টার শুরু হচ্ছে তাপগতিবিদ্যার সেকেন্ড ল, এবং সেখানে আমরা ইনিশিয়ালি আগে আমরা শিখবো যে ফার্স্ট লর কী কী লিমিটেশান ছিল যার জন্য সেকেন্ড ল আনতে হলো আমাকে সে সম্পর্কে, এবং ওরপর তাপীয় ইঞ্জিন সম্পর্কে আমাদের জাস্ট বেসিক কিছু ব্যাপার আমরা শিখবো, এবং ওরপর কার্নো ইঞ্জিন এবং কার্নো ইঞ্জিনের দক্ষতা সে সমস্ত কিছু ক্যালকুলেশন শিখবো। তো চলো শুরু করি। হেডিং বানাও। আজকে যেটা স্টার্ট করব, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। দেখো, সেকেন্ড ল আনার নিশ্চয়ই অনেক কারণ থাকবে, নিশ্চয়ই ফার্স্ট লর কিছু এমন লিমিটেশন আছে যে কিছু কিছু প্রশ্নের উত্তর দিতে পারে না, কিছু সীমাবদ্ধতা, যার জন্য আমাকে সেকেন্ড লকে আনতে হলো। তো আগে তাহলে ডিসকাস করি যে প্রথম গতিসূত্রের কী কী সীমাবদ্ধতা বা কী কী ত্রুটি আছে সেই সম্পর্কে। ফার্স্ট লর ত্রুটি, লিমিটেশন, মানে সে যেগুলো বলতে পারেনি সেই সম্পর্কে সে সেকেন্ড ল আমাকে বলার চেষ্টা করবে। প্রথম কথা হচ্ছে শক্তি কোন পথে ট্রান্সফার হবে সেই কথা বলে না। মানে এই যে ধরো উষ্ণ বস্তুতে তো তাপ আছে, এখানে শীতল বস্তু আছে, এখানে উষ্ণ, এটা শীতল। ধরো এর উষ্ণতা T1, এর উষ্ণতা T2। ফার্স্ট ল কিন্তু আমাকে বলে না যে তাপ কোন দিক থেকে কোন দিকে পরিবহন হবে আর কোন দিক থেকে কোন দিকে পরিবহন হবে না। সূত্র কী ছিল? শুধু dq সমান du প্লাস dw। তাপ দিলে কিছু পরিমাণ খরচা হবে, কিছু পরিমাণ কাজ করবে, ওয়েস্টেজ যাবে, কিছু পরিমাণ কাজ করবে, ঠিক আছে? তার মানে তাপের পরিবহনটা কোন দিকে হবে এ কিন্তু ফার্স্ট ল কিছু বলেন। তার প্রথম নম্বর লিখো যে শক্তির রূপান্তর কোন পথে হবে। শক্তির রূপান্তর কোন পথে হবে তা বলে না। তার মানেটা হচ্ছে ওই তাপের ফ্লো সম্পর্কে, ফ্লো অফ হিট সম্পর্কে কিছু বলে না। ফ্লো অফ হিট, ডিরেকশন অফ ফ্লো অফ হিট যাই বলো তুমি। আচ্ছা, 2 নম্বর লিমিটেশন কি হবে? দেখো, সূত্রে বলা ছিল আমার প্রযুক্ত তাপের কিছু অংশ অভ্যন্তরীণ শক্তি বাড়াতে খরচা হয়ে যাবে, ঠিক? কিন্তু কত পার্সেন্ট খরচা হবে, কত তাপ দিলে তার কত পার্সেন্ট নিজে খাবে, কত পার্সেন্ট কাজ করবে, সেই হিসাব সম্পর্কে কিছু বলেনি তো। তাহলে এগুলো হচ্ছে সব লিমিটেশন। 2 নম্বর লিখো শোষিত শক্তির কতটা পরিমাণ কার্য রূপান্তর হবে তা বলে না। শোষিত শক্তির কতটা কার্যে পরিণত হবে তা বলে না। তাহলে দেখো, বেসিক এই ত্রুটিগুলোকে সমাধান করব আমরা আজকে সেকেন্ড ল থেকে, ঠিক আছে? সেকেন্ড ল আমাকে এমন এমন কিছু কনসেপ্ট দিবে, এমন এমন কিছু ফর্মুলা দেবে যেখান থেকে আমি ইজিলি কত পার্সেন্ট কার্যে পরিণত, মানে তার কর্মদক্ষতা কত, সে সম্পর্কে আমি আইডিয়া পাবো এবার, ঠিক আছে? তো প্রথম যে বিষয়টা জানবো আজকে সেটা হচ্ছে হিট ইঞ্জিন সম্পর্কে। হিট ইঞ্জিন মানে যেসব ইঞ্জিন তাপ দিলে চলে, যেমন যে কোনো ইঞ্জিন, আর এগুলো সব তো তাপীয় ইঞ্জিন, গাড়ি, মোটরসাইকেল সবের ভিতরে ইঞ্জিন আছে, ইঞ্জিন। এবার পড়বো আমরা হিট ইঞ্জিন সম্পর্কে। বাংলায় লিখো তাপীয় ইঞ্জিন। তাপীয় ইঞ্জিন সম্পর্কে দেখো, তাপীয় ইঞ্জিন কীভাবে কাজ করে। যে কোনো ইনস্ট্রুমেন্টে আমি ধরো এটা একটা ইঞ্জিন আছে, এটা ইঞ্জিন। আমাকে ইঞ্জিনে কিছু পরিমাণ তাপ দিতে হবে, দিলে সে কাজ করবে, ঠিক তো? তাহলে আমি ধরি, তাহলে ওকে আমি একটা তাপের উৎসের সঙ্গে লাগিয়ে রাখবো। তাপের উৎস থাকবে আমার একটা তাপের উৎস থাকবে, যেখান থেকে তাপটা তৈরি হবে। সেই তাপটা ওকে সাপ্লাই দিলেও কিছু কাজ করবে আমাকে, মানে এ ধরো Q1 পরিমাণ তাপ দিলে এ ধরো কিছু পরিমাণ আমাকে কাজ দিবে, ধরো W পরিমাণ কাজ দিবে। আর কিছু পরিমাণ কী হওয়ার কথা, পিছন দিয়ে ব্যাকপাস করে দেবে, বুঝতে পারছো? বাইপাস যাকে বলে। ধরো Q2 পরিমাণ তাপকে ছেড়ে দিবে। সে কাকে ছাড়বে বলতে পারো, এটা তাপ গ্রাহককে। একটা তাপীয় ইঞ্জিনের, হিট ইঞ্জিনের 3টা অংশ থাকে, লিখে রাখো 3টা অংশ। এর 3টা অংশ থাকে। একটা হচ্ছে তাপের উৎস,
তাপের উৎস, 2 নম্বরটা হচ্ছে ওই ইঞ্জিনটা যেটা লাগাচ্ছে সেটা ইঞ্জিন, আর 3 নম্বর হচ্ছে তাপগ্রাহক। তাপগ্রাহক এটাকে বলা হয় হিট সোর্স। হ্যাঁ, এটা তো ইঞ্জিন আছে, মেশিন বলতে পারে ইঞ্জিন, আর এটা হচ্ছে হিট সিঙ্ক বলে, এই যে গ্রাহক। হ্যাঁ, হিট সিঙ্ক। এই মাঝেরটা হচ্ছে কার্যকারী বস্তু, বুঝতে পারছো, যেটা ইঞ্জিন ওটা। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি কার্যকারী বস্তু। তুমি এই ব্যাপারটা একদম তোমার হচ্ছে বাড়িতে যে মোটরসাইকেল আছে তার সঙ্গে কম্পেয়ার করো। একদম তুমি গাড়িকে তেল দিচ্ছ, তেলের একটা দহন কক্ষ থাকে যেখানে আগুন লাগানো হয়, মানে তাপ উৎপন্ন করা হয়, ঠিক আছে, সেটা হচ্ছে তাপের উৎস। সেইখান থেকে তাপ যায় ইঞ্জিনে, ইঞ্জিনে তাপ গেল, ইঞ্জিন কী করবে, ওটাকে ঘুরাবে, ঘুরে, ঠিক আছে, মানে কিছু কাজ করে। বাকিটা কী করে, পিছন দিক যে সাইলেন্সার বলো যাই বলো, ওই দিক থেকে বাকি ওয়েস্টের ধোঁয়া তাপ সব বেরিয়ে যায়, ঠিক আছে, পরিবেশের সঙ্গে। এটা এখানে Q1 তাপ হচ্ছে তাপ উৎস থেকে তাপ ইঞ্জিনে গেছে, Q2টা হচ্ছে ইঞ্জিন থেকে তাপ গ্রাহকে গেছে, আর W পরিমাণ হচ্ছে, এটা হচ্ছে বাহ্যিক কার্য, কৃতকার্য, ঠিক আছে, ইঞ্জিন দ্বারা কৃতকার্য। তাহলে দেখো Q1 তাপ যাচ্ছে, সেটা দেখো দুটো রাস্তায় খরচা আছে, বুঝতে পারছো কি? Q1 তাপ গেল, এখন দেখো 2 রাস্তায় খরচা হয়েছে, কিছু পরিমাণ কাজ করছে, কিছু পরিমাণ ওকে ছেড়ে দিয়েছে। তার মানে বলতে পারি Q1 সমান W প্লাস Q2। তুমি মোট তাপ দিছো Q1, 2টো রাস্তায় খরচা হয়েছে, কিছু পরিমাণ কাজ করছে, কিছু অন্য লোককে ছেড়ে দিচ্ছে। আচ্ছা, তাপীয় ইঞ্জিন কি, একটু ছোট্ট করে ডেফিনেশন লিখে রাখো তো। না, তোমরা জানো এটা তাপ ইঞ্জিন মানে কি, যে হচ্ছে তাপ দিলে কিছু আমাকে বাহ্যিক কার্য করে দেখায়, ঠিক আছে, লিখে রাখো ছোটো করে তাপীয় ইঞ্জিন বলে ডেফিনেশন। তাপীয় ইঞ্জিন যে যন্ত্রের সাহায্যে, যে তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে বা কার্যে রূপান্তর করা যায়, তাকেই বলা হয় তাপীয় ইঞ্জিন। বলে। তাহলে এখান থেকে দেখো, আমি যদি কৃতকার্য হিসাব করি, ডব্লিউর মান কী হবে দেখো, এখান থেকে Q1 মাইনাস Q2 হবে। তার মানে কী পরিমাণ তাপ নিচ্ছে আর শেষমেশ কী পরিমাণ ছেড়ে দিল সেটা বিয়োগ করলে বাদবাকি অংশটাই কাজ করছে, সেটাই। যেহেতু এটি চক্রীয় প্রক্রিয়া, মানে সাইক্লিক প্রসেস, ঠিক আছে, চক্রীয় প্রক্রিয়া। আর চক্রীয় প্রক্রিয়া মানে কি হয়, অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন হয় না, মানে ডিউর মান হয় 0। আমরা তাহলে ফার্স্ট লর নিয়ম যদি অবশ্যই লাগাও এখানে ভুল করে, তাহলে হবে DQ সমান DU প্লাস DW, DU 0 হয়ে যাবে। তার মানে তুমি যেই পরিমাণ তাপের পরিবর্তন করবে সেই পরিমাণই কৃতকার্য দিবে। DQ মানে কি, এখানে বলতে হবে Q1 মাইনাস Q2, যে পরিমাণ তাপের পরিবর্তন হবে সেই পরিমাণই কাজ করবে। তাহলে এটাই হলো কৃতকার্যের রাশিমালা তুমি পেলে, ঠিক আছে, কৃতকার্যের রাশিমালা। আচ্ছা, এইবারে যে কাজটা করব, দেখো ফার্স্ট ল কিন্তু কতটা কার্যে পরিণত হবে বলতে পারে না, তার মানে কর্মদক্ষতা সম্পর্কে বলতে পারে না। কর্মদক্ষতা মানে কি, একটা লোক কত টাকার খায় তার জন্য কত টাকার কাজ করে, তার অনুপাত। যদি কেউ 100 টাকার খেয়ে 100 টাকা খায়, তাহলে কর্মদক্ষতা কী হবে, 100%। 100 টাকার খেয়ে 100 টাকা কাজ করছে। যদি কেউ 100 টাকার খেয়ে 80 টাকার কাজ করে, তার কর্মদক্ষতা হবে 80%। এই হিসাবে মানে আউটপুট বাই ইনপুট, কত দিচ্ছ তাকে, তারপর সে তোমাকে কত দিয়েছে সেটা। আচ্ছা, তাহলে এর একটু কর্মদক্ষতা হিসাব করি, লিখো তাহলে তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা। তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা কি আগে লেখা হয় ইটা দ্বারা, ইটা, এই চিহ্নটার নাম হচ্ছে ইটা, এনের মতো লিখে একটু বড়, ঠিক আছে। আমি কর্মদক্ষতা কাকে বলবো, ও কী পরিমাণ আমাকে কাজ দেয় ডিভাইডেড বাই ওকে আমি কী পরিমাণ খাবার দিয়েছি সেটা। দেখো ওকে আমি দিয়েছি কত, Q1 পরিমাণ তাপ,
কাজ করছে কত আমাকে, বাহ্যিক কাজ দিয়েছে ডব্লিউ, তাহলে হবে ডব্লিউ বাই Q1। এটা বুঝতে পারছো না, পারো না? অবশ্যই এটা হচ্ছে আউটপুট বাই ইনপুট। তুমি ইঞ্জিনটা কেন চালাচ্ছ? তুমি কিছু কাজ পাবে বলে, সেটার জন্য। তাহলে এই পরিমাণ পাচ্ছ আউটপুট, আর দিচ্ছ কত ওকে তাপ Q1, ওটা বাই এইটা। মান বসাও এবারে। ডব্লিউ মান কত দেখতে পাচ্ছ? Q1 মাইনাস Q2, Q1 মাইনাস Q2 বাই Q1, মানে 1 মাইনাস Q2 বাই Q1। এই সমীকরণ থেকে দেখে বলো ইটার মান একের থেকে বড় হবে না ছোট হবে? এক থেকে কিছু আবার বাদ চলে যাচ্ছে, কারণ এখানে ইটার মান সবসময় হবে একের থেকে, যদি খুব ভালো হয় তো একের সমান হতে পারে, মানে যদি এইগুলো যদি শূন্য হয়ে যায়, এগুলো শূন্য মানে Q2 শূন্য, মানে হচ্ছে আইডিয়াল ব্যাপারটা যেটা বলছিলাম। যদি আদর্শ ইঞ্জিন হয় তাহলে এদিকে কোনো তাপই ছাড়বে না, যা খাচ্ছে পুরোটাই কাজ করে দেবে, বুঝতে পারছো? এত ভদ্রলোক। অর্থাৎ ইটার মান লেস দেন ইকুয়াল টু 1 হতে পারে। আর এটা হলো কর্মদক্ষতার ইকুয়েশন, ইটা ইকুয়ালস টু 1 মাইনাস Q2 বাই Q1। এটা ইটার মান যখন একের থেকে ছোট আছে, তার মানে কি বোঝায়? এর কোনো মেশিনেরই কর্মদক্ষতা 100% হবে। ইটার মান 1 হলে 100% হতো, তার মানে আমি বলতে পারি যে কখনোই কর্মদক্ষতা 100%-এর বেশি হওয়া সম্ভব না। এমন জগতের লোক নেই যে 100 টাকা নিয়ে 200 টাকার কাজ করে দেবে তোমাকে, ঠিক আছে? লিখে রাখা তাহলে ওটাই, যে এটা বোঝাচ্ছে এটাই যে কোনো ইঞ্জিনের কর্মদক্ষতাকে ইংলিশে বলা হয় এফিসিয়েন্সি, ঠিক আছে? কর্মদক্ষতা একের বেশি হবে না, একের বেশি হবে না মানে 100%-এর বেশি হবে না, কখনো সম্ভব না। আদর্শ তাপ ইঞ্জিনের জন্য কি হবে? যদি আদর্শ হয়, ভদ্র সভ্য আদর্শ তাপ ইঞ্জিনের জন্য আদর্শ মানে কি? সে হচ্ছে ওই যে তাপ গ্রাহক ছিল, সে তাকে একটু তাপ ছাড়বে না, যে Q1 পরিমাণ তাপ দিচ্ছ পুরোটাই কার্যকরী দেবে, তাহলে ওর জন্য Q2-র মান হবে 0। যদি আদর্শ হয় তাহলে তখন ইটার মান কত আসবে? ইটার সমান আসবে 1 মাইনাস 0 বাই Q1, মানে ইটার মান 1। একমাত্র যদি আদর্শ তাপ ইঞ্জিন হয় তার ক্ষেত্রে হয় কর্মদক্ষতা 100%, তার মানে এর হচ্ছে কর্মদক্ষতা হয় 100%। ব্যাস। এইবার আমরা পড়বো একটা স্পেশাল টাইপ ইঞ্জিন, যেটাকে বলা হয় কার্নো ইঞ্জিন। মানে সায়েন্টিস্টের নাম কার্নো, সে করছে ডেফিনেটলি তার নাম দিয়ে রাখছে। এইবার হেডিং বানাও, শিখবো আমরা কার্নোর আদর্শ তাপীয় ইঞ্জিন। আদর্শ তাপীয় ইঞ্জিন, সে একটা ইঞ্জিনের কথা ভাবছিল, যে ইঞ্জিনটা 4টা ডিফারেন্ট স্টেটের মধ্যে দিয়ে যায়। একটা গ্রাফ দেখে বুঝতে পারবে। এই দিক বরাবর রাখো চাপ পি, এদিক বরাবর রাখো আয়তন ভি। ধরি আমি এই পয়েন্ট থেকে স্টার্ট করব, এটা প্রাথমিক পয়েন্ট ছিল, তার মানে ওই অবস্থায় ধরি চাপ হচ্ছে P1 V1। এখন আমি ওই বিন্দু থেকে অন্য একটা বিন্দুতে যাব, কি পদ্ধতিতে করব? আমরা সমতাপীয় পদ্ধতিতে। এইখান থেকে এখানে আসবো, মানে এই স্থানাঙ্ক ধরো কত হবে? P2 V2, এই তো। এটা আসবো সমতাপীয় পদ্ধতি, মানে এই পুরোটাতে উষ্ণতা ছিল ধরো T1। এটা একটা স্টেপ গেল, মানে এখানে আসছি মানে কি দেখো, অ্যাকচুয়ালি আমার প্রথম যখন এখানে ছিল, এখানে দেখো আয়তন তো কম ছিল, আমি আস্তে আস্তে করে আবার আয়তন বাড়াচ্ছি গ্যাসে, মানে গ্যাস নিজে কাজ করতেছে। ভাবো তুমি, হ্যাঁ, গ্যাসের আয়তন বাড়ছে মানে গ্যাস নিজে কাজ করতেছে, সেটা করছি। এইবার আমি গ্যাসের আয়তন বাড়াবো, কিন্তু এবার করব রুদ্ধ তাপীয় পদ্ধতিতে। সেকেন্ড প্রসেসটা হবে এখান থেকে এইভাবে যাবে,
আচ্ছা, আয়তন সামান্য একটু বাড়ছে মানে কার্য হয়েছে। রুদ্ধতাপে মানে ওখানে কিন্তু বাইরে থেকে কোনো তাপ ফাপ কিছু লিবে নেই, কিন্তু উষ্ণতার পরিবর্তন হবে। আমি এই পয়েন্টে স্থানাঙ্কটা ধরে নিই, ধরো P3V3, আর ওই বিন্দুতে যখন আসবে উষ্ণতা হয়ে যাবে T2 অন্য কিছু, ঠিক আছে। আচ্ছা, এইবার আমি তাহলে দুটো যে প্রসেস করলাম, আমি দুটো প্রসেসকে আঁকি, দেখো আমি আসলে কী কাজ করলাম। আমি একটা গ্যাসের চেম্বার নিয়েছিলাম, সেই গ্যাসের চেম্বারকে একটা তাপের উৎসের সঙ্গে লাগিয়ে রাখছি। যেহেতু সমতাপীয় বলছে, তার মানে নিশ্চয়ই অবশ্যই দেওয়ালগুলোকে হতে হয় কন্ডাক্টিং, মনে আছে, পরিবাহী। তার মানে এইখানের এই ওয়ালটা হচ্ছে কন্ডাক্টিং ওয়াল, আর এটা হচ্ছে তাপের উৎস লাগানো আছে। তো যদি তাপের উৎস লাগানো তাহলে কী হবে, এখান থেকে তাপ নিয়ে গ্যাস আয়তন আস্তে আস্তে বাড়াবে। আমি ধরি প্রাথমিক অবস্থায় আয়তনটা ছিল ধরো এতটা মতো, এরকম একটা যে পিস্টন লাগানো থাকে, জানো তো তোমরা, পিস্টন, গ্যাসের পিস্টন থাকে, ওটা ঠেলের উপর দিকে উঠে। হ্যাঁ, শেষমেশ মানে এইখান থেকে এখানে আসার পরে ধরো আয়তন বেড়ে এখানে গেছে, আয়তন বাড়ছে তো, কারণ পিস্টনটা এখানে অবধি উঠছে। 2 নম্বর প্রসেস, সেটা কিন্তু বলছে আমি করবো অ্যাডিয়াবেটিক, মানে সেই রুদ্ধতাপীয় প্রসেসে। রুদ্ধতাপ মানে বাদ থেকে কিছু তাপ ফাপ কিচ্ছু পাবেনি, মানে আর এই দেওয়ালটা দেওয়া আছে নন কন্ডাক্টিং, কুপরিবাহী। ওই সময়ও বলছে দেখো সামান্য একটু আয়তন বাড়ছে, তার মানে দেখো এখানে এতটা অবধি ছিল আয়তন, আগেরটা যেটা শেষ হয়েছিল, এখন আর একটু বাড়বে। প্রথম আমি যখন এখান থেকে এতটা যাই, সেটা করছি আমি সমতাপীয় প্রসেস। সমতাপীয় দেখো আয়তন এখান থেকে এতটা বাড়ছে, তুমি লেভেল লিখতে পারো। ধরো প্রথমে আয়তন ছিল V1, এখন বেড়ে হচ্ছে V2। এ যেখানে শেষ করছে এ তো সেখান থেকে শুরু করবে, তাহলে এ কোথা থেকে পাবে, এর আগে ছিল V2, এখন বেড়ে হবে V3, বুঝা গেছে। এইবার আমি আয়তন আস্তে আস্তে কমাবো, মানে ব্যাকে আসবো। এবার আমি এখান থেকে ধরো কমিয়ে এরকম একটা জায়গাতে এলাম, এদিক থেকে আসছে, মানে এটা ছিল এই দিক বরাবর, এটা ছিল এই দিক বরাবর, এবার আসছে এই দিকে, মানে এই দিক বরাবর। ধরি এই পয়েন্টের স্থানাঙ্ক কী হবে, P4V4, আর এর উষ্ণতা কী ধরছিলাম T2। এবার আমি করবো আবার সমতাপীয় প্রসেস, তার মানে পুরোটাতেই থাকবে T2 উষ্ণতা। এখানে ছিল T1, এখানে হচ্ছে T2, মানে আবার আমাকে এই প্রসেসটা করতে হবে, এটা নিচে তাপের উৎস লাগিয়ে রাখতে হবে। কারণ অ্যাকচুয়ালি 4টা প্রসেসকে একসঙ্গে জুড়ে একটা সাইকেল বানিয়েছিল, মানে এদিক থেকে যাবে প্রথমে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, 4টা, আবার ব্যাক থেকে আবার এখান থেকে স্টার্ট করবে, একটা সাইকেল মতো হয়ে যাবে, বুঝতে পারছো, এরকম একটা প্রসেস করার কথা ভাবছি। আচ্ছা দেখো এ তাহলে শেষ কথা হচ্ছে এখানে, এই তো এ যেখানে শেষ করেছে সেটা তো ও পাবে। তাহলে ছিল কত, V3-তে ছিল, এদিক থেকে এদিকে আসছে মানে আয়তন কমছে, তার মানে পিস্টন এবার নিচের দিকে নামবে। এখানে একটা এলো, এটা হচ্ছে V4 আয়তন। ডিরেকশনাল লিখার প্রথমে এটা বাড়ছিল, তারপরে বাড়ছিল, এবারে কমা শুরু হচ্ছে। এইবার আমি শেষমেশ আবার এখান থেকে প্রাথমিক যে বিন্দু ছিল সেখানে আবার ফেরত যাব, এই হবে, ঠিক আছে, এই দিক বরাবর এখান থেকে এখানে, মানে V4 থেকে V1-এ। তাহলে দেখো V1-এর যে হাইটটা ছিল ওই হাইট পর্যন্ত আসবে ওর পরেরটা, যেটা এটা করছি। এবং এখানে দেখো কিন্তু এখানে উষ্ণতা পরিবর্তন হচ্ছে, T2 ছিল এই বিন্দুতে, ওখানে তো T1 ছিল, উষ্ণতা চেঞ্জ হচ্ছে, মানে ওটা হচ্ছে রুদ্ধতাপীয়, বুঝা গেছে। আচ্ছা, এই শেষমেশ দিচ্ছে এতটা অবধি, দেখেন আয়তন কমছে কিন্তু একটু, এখান থেকে একটু কমছে, তার মানে কমে ওই লেভেল অবধি যাবে, ধরো এতটা অবধি, মানে V4-এ ছিল, শেষমেশ V1-এ আসবে আবার। এবং অবশ্যই এই মাছের যে প্রক্রিয়াটা ছিল এটা কিন্তু ছিল তাপ ধারক, এখান থেকে তো তাপ খেয়ে নিলে তবে তো আয়তন কমে যাবে, সেটাই হচ্ছে। আর এ আছে রুদ্ধতাপীয়, মানে দেওয়ালটা হচ্ছে নন কন্ডাক্টিং, ঠিক আছে। তাহলে প্রসেসগুলো লিখে রাখো। প্রথম প্রসেসটা ছিল সমতাপীয় প্রসেস, তারপরটা হচ্ছে রুদ্ধতাপীয়, তারপর হচ্ছে আবার সমতাপীয়,
শেষমেশ করছে আবার রুদ্ধতাপীয়। এই 4টা প্রসেসের একটা সাইকেল তৈরি করছে। এখান থেকে স্টার্ট করে যাবে এতটা, আবার দেখো ইনিশিয়াল এই কন্ডিশনে চলে আসছে, আবার এখান থেকে আবার যাবে, এই একটা সাইকেলের মতো হয়ে গেছে। এই যে ডায়াগ্রামটা, এটাকে বলা হয় পিভি ইন্ডিকেটর ডায়াগ্রাম, মানে যাকে বাংলায় বললে হয় পিভি নির্দেশক লেখচিত্র আর কি বলতে পারো। কার লেখচিত্র? অফ কার্নোর ইঞ্জিন। ঠিক আছে, কার্নোর ইঞ্জিনের জন্য পিভি নির্দেশক লেখচিত্র। আচ্ছা, গ্রাফের 4টা বিন্দু, 4টা নাম দিয়ে দিই স্থানাঙ্কগুলোর। ধরো এই বিন্দুটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এই তো। আচ্ছা, আর 4টা রাস্তা যেটা আছে, মানে একবার এ থেকে বিতে গেছে, বি থেকে সিতে গেছে, এই তো। এ থেকে বিতে যাওয়াটা ধরি প্রথম রাস্তা, ফার্স্ট। বি থেকে সিটা 2 নম্বর রাস্তা, সি থেকে ডি 3 নম্বর রাস্তা, এটা 4 নম্বর, শেষ নম্বরটা। তুমি দেখো যদি নিচে ডট করে টানতে আর কি, আয়তনগুলো কোথায় কোথায় পেতে দেখো শুধু। এটা আছে V1, এটা V4, এটা V2, এটা V3। এইবার আমরা প্রত্যেকটা রাস্তার আলাদা আলাদা করে কৃতকার্য বের করবো, কারণ আমি আগের দিন সেই প্রথম গতিসূত্রে যখন শিখছিলাম, সেখানে আমরা সেই সমতাপীয় প্রসেসের কৃতকার্য জানি, রুদ্ধতাপীয়রও কৃতকার্য জানি, সেই ফর্মুলাগুলো আবার কাজে লাগবে। তাহলে প্রথম করব প্রথম রাস্তার জন্য 1 নম্বর পথ, নাম দিয়ে রাখো এবি পথ বলতে পারো। হ্যাঁ, এবি পথের জন্য এ থেকে বি। এইটা প্রথম প্রসেসটা কি ছিল? সমতাপীয়। আমি ধরো প্রথম রাস্তার কৃতকার্য হবে ডব্লিউ অফ এ বি, বা প্রথম রাস্তা বলতে গেলে W1 বলে দিই ওটাকে। প্রথম রাস্তা যাওয়ার জন্য কৃতকার্য সেটা সূত্র কি ছিল? ইন্টিগ্রেশন অফ পি ইন্টু ডিভি। আর এখানে আয়তনটা কি চেঞ্জ হচ্ছে? V1 থেকে V2 পর্যন্ত গেছে, V1 থেকে V2 পর্যন্ত। একদম সেমভাবে তুমি সেই এখানে সেই পির মান বসাইতে মনে আছে? 1 মোল গ্যাসের ক্ষেত্রে পিভি সমান আসতো 8T, তাহলে পির মান আসবে 8T/V। 8T ধ্রুবক বাইরে বের করতো, ভেতরে থাকবে DV/V। DV/V মানে ইন্টিগ্রেশন মানে আছে, আসতো ln V। লিমিটটা কি হবে? V1 থেকে V2 পর্যন্ত, তাহলে আসবে 8T। আমি একবার মান মুছে দিচ্ছি, ln V2 মাইনাস ln V1 মানে আসবে 8T ln V2/V। এটা বেরোলো প্রথম রাস্তার কৃতকার্য, একটা বেরিয়ে গেল। এবার 2 নম্বর রাস্তা যেটা হচ্ছে বি থেকে সি পর্যন্ত, সেটা বিসি পথের কৃতকার্য। বিসি পথের ধরি ওই রাস্তার কার্য হবে W2, কী ছিল? R/γ-1 ইন্টু T1 - T2। সেই ভদ্রলোক লাগবে এখানে, কারণটা বুঝো। এখানে দেখো এই রাস্তার উষ্ণতা ছিল T1, এই রাস্তায় T2, তাহলে এখানে উষ্ণতা কি চেঞ্জ হয়েছে? T1 থেকে T2, মানে এখানে উষ্ণতা চেঞ্জ হয়েছে T1 থেকে T2-তে। তাহলে W2-র রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কৃতকার্য রাশিমালা হয় R/γ-1 ইন্টু T1 - T2, মানে কোথা থেকে শুরু হয়েছে কোথায় গিয়ে শেষ হচ্ছে সেটা বিয়োগ করতে হয়। এটা বেরিয়ে গেল 2 নম্বর রাস্তার কৃতকার্য। এবার করব 3 নম্বরটা, সি থেকে ডি পর্যন্ত। সিডি পথের ক্ষেত্রে ওই পথটা কি ছিল? সমতাপীয়। পুরোটাতে দেখো T2 ছিল ফিক্সড। হ্যাঁ, তাহলে আবার সেই একই ওখানে W3 বেরাবে, W3 বেরাবে। আমার নিয়ম কি হয়? ইন্টিগ্রেশন অফ PdV, আবার সে 8T বাইরে বেরাবে, ইন্টিগ্রেশন অফ DV/V হবে। আচ্ছা, লিমিটটা কী হবে দেখো, শুরু হচ্ছে V3 থেকে, শেষ হচ্ছে V4-এ, তার মানে V3 থেকে V4-এ। আমি একবার বুঝিয়ে দিই, দেখো আগেরটা লিমিট ছিল V1 থেকে V2 বলে আসছিল ln V2/V1, তাহলে এবার নিশ্চয়ই আসবে V4/V3। আর বারবার ক্যালকুলেশন করবেন না, 8T ln V4/V3। এটা বেরোলো 3 নম্বর রাস্তার কৃতকার্য। শেষ রাস্তা বাকি আছে। হ্যাঁ, এটা ডাইরেক্ট হচ্ছে স্বর্গে যাওয়ার পথ।
ডিএ পথের কৃতকার্য দেখো, ডিএ পথের ক্ষেত্রে সূত্র তো এইটা, কিন্তু মানটা চেঞ্জ হবে। আচ্ছা একটা ব্যাপার বলি, এইখানে একটা বিষয় বলা হয়নি আমার, যেহেতু দেখো এখানে আয়তন সংকোচন হচ্ছে, বুঝতে পারছো, একটা মাইনাস পড়বে, যা বেড়েছে সব ঠিক আছে, শুধু একটা মাইনাস পড়বে। এখানে ডিভি মানে সংকোচন বোঝাচ্ছে, প্রসারণ নয়। আচ্ছা শেষ রাস্তার ধরো W4 আসবে কৃতকার্য, ওটা ছিল আবার রুদ্ধতাপীয়, মানে আসবে যে এইটা R বাই গামা মাইনাস 1, অবশ্যই এখানেও আসবে মাইনাস। কিন্তু এখানে একটা বিষয় দেখো, এখানে তো গল্প স্টার্ট, কোথা থেকে কোথায় গেছে, T2 থেকে T1 এ গেছে, তাহলে কি হবে T2 মাইনাস T1, এখানটার জন্য হবে তাহলে T2 মাইনাস T1। দেখো দেখো দেখো, আমি আগেরটা কী করছিলাম, R বাই গামা মাইনাস 1 ইন্টু T1 মাইনাস T2, T1 থেকে আসছিল T2-তে, এবারে কোথা থেকে কোথায় গেছে T2 থেকে T1-এ, তাহলে এবার তো হবে T2 মাইনাস T1। ব্যাস এই ব্যাপার, দেখো মাইনাস তাহলে তুলে দাও, তাহলে কত আসবে এটা R বাই গামা মাইনাস 1 ইন্টু T1 মাইনাস T2। মাইনাস তুলে দিলে দেখো আবার আগেরটার মতো আইডেন্টিক্যাল হয়ে গেছে, দেখছো। তাহলে আমাকে যদি কার্নো ইঞ্জিনের কৃতকার্য বের করতে হয়, সবগুলোকে যোগ করতে হবে এবারে, 4টা রাস্তার কার্য। তাহলে কার্নো ইঞ্জিনের মোট কৃতকার্য W, সবগুলো যোগ করো। দেখো যোগ মানে দেখো যোগ কীভাবে হবে, দেখো এখানে প্রথম দুটার জন্য প্লাসে আসবে, তারপরে এগুলো তো মাইনাস মাইনাস হবে, মানে W1 প্লাস W2 মাইনাস অফ W3 প্লাস W4। প্রথম দুটা কার্য হবে প্লাসে, শেষ দুটা হবে মাইনাস। এখানটা হচ্ছে সে গ্যাসের দ্বারা কার্য, গ্যাসের বিরুদ্ধে কার্যের জন্য। সম্মান বোঝানোর দরকার নেই, দেখো একটু চোখ কান খোলা রাখলে তুমি বুঝতে পারবে। W2 মাইনাস W4 হয়ে আছে, তো W2 মাইনাস W4, W2 W4 তো একই আছে, ওকে লেখার দরকার নেই। তাহলে থাকবে কি শুধু W1 মাইনাস W3, মানে এইটা মাইনাস এইটা। প্রথম যখন প্রক্রিয়াটা করি তো ছিল উষ্ণতা T1-এ ফিক্সড, তাহলে ওর উষ্ণতা হবে T1। আর যখন 2 নম্বর প্রসেসটা করি এইটা ওর ছিল T2, তাহলে এই উষ্ণতা হবে T2। এবার তুমি কমন নিলাম, দেখো আরটা কমন যাবে, আরটা কমন নিলে প্রথমটা আসবে T1 ln V2 বাই V1। এইখানটা মাইনাস রাখবো নি, এখানে মাইনাস না রাখলে একে তো উল্টে দিলেই মাইনাস পাল যাবে, V থেকে উপরে তুলবো, V4-কে নিচে করবো, তাহলে মাইনাস চলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। এখন এটাকে আমি চেঞ্জ করে দেবো RT2 লগকে উল্টে গেলে মাইনাস হয়ে যায়, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এইবারে আমি এই W3-র মানটা ওখানে বসাবো, তাহলে আসবে মাইনাসে আসবে আর কি, মাইনাস T2 ইন্টু, তাহলে এই পরিমাণ হচ্ছে এই যে বিশাল বড় ফর্মুলাটা হলো, এটা হচ্ছে কৃতকার্যের রাশিমালা, এইটা এই বড়টা সব শুদ্ধ নিয়ে, এটা হচ্ছে কার্নো ইঞ্জিনের কৃতকার্যের রাশিমালা। তোর গ্যাস দ্বারা কৃতকার্য আর কি, গ্যাস দ্বারা মোট কৃতকার্য, গ্যাসের দ্বারা কৃতকার্য। এটা শুধু খুব বড় ক্যালকুলেশন, নাহলে ব্যাপারগুলো বোঝা যাচ্ছে। এবার তাহলে হেডিং বানাও, এবার শিখবো আমরা কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা। কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা, কর্মদক্ষতা এখন কি দেখছিলাম, সেইটার মানে আসতো আউটপুট বাই ইনপুট, আউটপুট মানে W, ইনপুট মানে Q বা Q1 ভাবো। আচ্ছা দেখো এইখানে যখন প্রথম প্রসেসে সমতাপীয় হচ্ছিল, সেই তাপের উৎসের সঙ্গে লাগানো ছিল ছবিতে, যেমন এখান থেকে নিশ্চয়ই তাপ খেয়েছে বলেই তো বাড়ছে সামনের দিকে। আমি ধরি তাহলে এখানে তাপ খেয়েছে Q1, আর এখানে তাপ ছাড়ছে, এখানে ধরো তাপ ছাড়ছে Q2। সেই আগে সেই ডায়াগ্রামের সঙ্গে মিলাও, Q1 তাপ খেয়েছে, কিছু কাজ করবে তাহলে, আর কিছু পরিমাণ Q2 ছেড়ে দিচ্ছে, বুঝতে পারছো। তারপরে W মান কি আসবে, এটা Q1,
Q1 মাইনাস Q2 বাই Q1, আগেরটার মতো, মানে মাইনাস Q2 বাই Q1। তাহলে একটা ব্যাপার বুঝো, এই রাস্তায় যাওয়ার সময় ও কী পরিমাণ তাপ নেবে, যেই পরিমাণ কাজ করছে, তাহলে ওই রাস্তায় W1ও যা Q1ও তা, Q1-এর জায়গায় W1-এর মান আর Q2-র জায়গায় W3-র মান। এই রাস্তাতে যাওয়ার সময় কার্য কত ছিল, ওই পরিমাণ কার্য করার জন্যই নিশ্চয়ই এই পরিমাণ তাপ লাগছে, ঘুরিয়ে বললে আর কি। কারণ আমি এখন লিখতে পারি এটাকে 1 মাইনাস Q2 W3, হ্যাঁ, RT-ln V3 বাই V4, হ্যাঁ ওইটা মান বসাও, RT-ln V3 বাই V4 ডিভাইডেড বাই Q1-এর মান কত ছিল, এইটা মান ছিল, ln এইটা। আমি কেন লিখতে পারছি দেখো, আমার এই রাস্তায় কার্য ছিল Q1, সরি W1, এই রাস্তায় কাজ ছিল W2, এই রাস্তায় কাজ ছিল W3, এই রাস্তায় কাজ ছিল W4, এই তো। এখানে সেই পরিমাণই কাজ করবে যেই পরিমাণ ও তাপ খেয়েছে। তার মানে এখানে Q1-এর সঙ্গে সমান W1 Q1-এর সঙ্গে সমান, আর এই রাস্তায় সেই পরিমাণই তাপ ছাড়বে, মানে যে পরিমাণে কাজ করছে সেই পরিমাণে তাপ ছেড়ে দিবে এদিকে আসার জন্য, মানে W3ও যা হবে Q2ও তা হবে। মান বসাইছি, যা কাটে কেটে দাও আর বাকিকে রাখো। তাহলে দেখো আসবে 1 মাইনাস T2 বাই T1, আর উপরে আছে এখন ln V3 বাই V4 ln V2 বাই V1। এইবার আমাকে প্রমাণ করতে হবে V2 বাই V1 সমান যা হয় V3 বাই V4 সমান তা হয়। আমরা আগের দিন রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কি দেখছিলাম, সেই যে তার যে সমীকরণগুলো ছিল, একটা ছিল দেখবে সেই T ইন্টু V⁻⁻1 সমান ধ্রুবক, তিনটে ছিল, তার মধ্যে একটা ওটা। আমি যদি এই বিন্দুর কথা ভাবি, হ্যাঁ, এই বিন্দুর আয়তন কত V2, এই বিন্দু উষ্ণতা কত T1, তাহলে ওই বিন্দুর জন্য হবে T1 ইন্টু V2⁻⁻1 লিখতে পারি। কেন লিখলাম দেখ, আমি দুটো বিন্দুর মধ্যে তুলনা করব, এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে, কারণ এটাই তো ছিল রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এখান থেকে এত রাসার সমস্যা ছিল রুদ্ধতাপীয় প্রক্রিয়া, ওইখানে লাগাবো আমি ওর সমীকরণটা। এই বিন্দুর ক্ষেত্রে আয়তন কত আছে V2, উষ্ণতা ছিল T1, তাহলে লিখছি T1 ইন্টু V2⁻⁻1, ওটা সমান হবে এই বিন্দুর সঙ্গে ওই বিন্দুর কত হবে, ওর উষ্ণতা T2, আয়তন আছে V3⁻⁻1। আবার সেম লাগাবো, আবার কথা আছে, এইখানটা তো আছে অ্যাডিয়াবেটিক প্রসেস, এখানটাতে কত হবে V4 ইন্টু T2, আর এখানটাতে আছে V1 ইন্টু T1। আরেকবার বলি, আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কনসেপ্ট লাগাবো। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সমীকরণ ছিল আমার T ইন্টু V⁻⁻1 সমান ধ্রুবক। তার মানে আমরা সেই PV সমান ধ্রুবক মানে কি বুঝতাম, P1 V1 সমান P2 V2, পরপর আরও যোগ হতে পারতো, ঠিক আছে, পরপর, ঠিক আছে, মানে পরপর সমান হতে পারতো। তো এখানে আমি দুটো বিন্দুর মধ্যে তাহলে কম্পেয়ার করব, যেখানে ওই রুদ্ধতাপীয় প্রক্রিয়া হচ্ছিল, এই বিন্দু থেকে এই বিন্দুর মধ্যেই তো হচ্ছিল রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে এই বিন্দুর ক্ষেত্রে উষ্ণতা কত বলো, T1, লিখছি T1। ওই বিন্দুর আয়তন কত V2, লিখছি V2, সমস্যা নেই। আসো এই বিন্দু উষ্ণতা কত T2, লিখছি T2, আয়তন কত, বুঝতে পারছো? বাস, তোমার এখান থেকে কাজ হবে সিম্পল, তাকে 1 নম্বর বলে রেখে দাও। এইবার আসো এই রাস্তার জন্য, এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে আবার ধরবে, এই বিন্দুর উষ্ণতা কত ছিল T1। আচ্ছা দুটো নাম দিয়ে দাও তো, এইটা ছিল তোমার হচ্ছে BC পথের জন্য, এবার হবে AD বা DA পথের, এটা আর উষ্ণতা ছিল T1, আয়তন ছিল V1, এই বিন্দুর উষ্ণতা কত T2, আয়তন কত V4। এবার তুমি জাস্ট সিম্পল 1 নম্বরকে 2 নম্বর দিয়ে ভাগ লাগাও, এইটাকে 2 নম্বর সমীকরণ দাও,
দিয়ে করো 1 নম্বর ভাজিত 2 নম্বর, ভাগ লাগাও, মানে এইটা বাই এইটা হবে সমান এইটা বাই এইটা। তাহলে এদিকটা হবে T1 V2 গামা মাইনাস 1 বাই T1 V1 গামা মাইনাস 1 T2 V3 গামা মাইনাস 1 T2 V4 গামা মাইনাস 1। দেখো T1 T2 কেটে যাবে সব, হ্যাঁ এগুলো লেখার দরকার নেই, T1 T2 কেটে পালিয়ে গেছে। যেগুলো আছে তার মধ্যে আমি কম্পেয়ার করব। আমাদের এরকম রাশি থাকতো V2 বাই V1 এর হোল স্কোয়ার সমান V3 বাই V4 এর হোল স্কোয়ার। যদি এরকম কোনো কেস থাকতো তাহলে আমরা কি বলতে পারতাম যে V2 বাই V1 সমান V3 বাই V4 বলতে পারি? তাহলে এখানেও তো দেখো এখানে স্কোয়ার নেই, এখানে পুরো হোল পাওয়ারে গামা মাইনাস 1 আছে, এখানে হোল পাওয়ারে গামা মাইনাস 1 আছে, তাহলে বলতে পারি ভিতরেগুলো সমান। তাহলে এখানে আমি বলবো V2 বাই V1 সমান V3 বাই V4। কি লজিকটা বুঝতে পারছো কি তুমি? হোল টু দি পাওয়ার যা আছে দুটো সমান থাকলে উড়ে পাল যায়, কোনো ব্যাপার না। তার মানে দেখো যেহেতু V2 বাই V1 সমান V3 বাই V4 এই সমীকরণে তাকাও, তাহলে V3 বাই V4 যা হবে V2 বাই V1 তার মানে একই হলে তো কেটে পাল যাবে। ln অফ এইটা ln মধ্যে একই তো কেটে পাল যাবে, তা থাকে শুধু 1 মাইনাস T2 বাই T1। ঠিক আছে, এইটা করবো বলে এত এত খাটনি। তাহলে কি আসবে শেষমেশ? এটা ইটার মান এইটা পুরো ভ্যানিশ হয়ে যাবে, তাহলে থাকে 1 মাইনাস T2 বাই T1। আচ্ছা, কিউকে টি করবে বলে এত খাটনি, মানে Q2 বাই Q1 ছিল সেটাকে করছে তো T2 বাই T1। আবার দেখো তুমি সেই সেম বলতে পারো এখানে যে তাহলে ইটার মান কেউ একের থেকে কম হবে, একের থেকে কম মানে কখনোই কর্মদক্ষতা 100% হবে না। ঠিক আছে, এটা ইমপ্লাই করে যে কর্মদক্ষতা ইটার মান 100% এটা সম্ভব নয়।